দর্শক মণ্ডলী, আমার এপিসোডটা এখনও শুরু হয়নি, এখনই শুরু হতে যাচ্ছে। ফার্স্ট টু লাস্ট দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে গল্পের আগা মাথা কিছু বুঝবেন না। অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা গল্প, না শুনলে না দেখলে মিস, আমাকেও মিস করবেন, গল্প মিস করবেন, হুমায়ুন আহমেদকে মিস করবেন। সো গল্পটা ফার্স্ট টু লাস্ট আপনি দেখেন, যোদ 100% গ্যারান্টি। ভালো না লাগলে লাইক ফেরত নিয়ে নেবেন, যান, কথা দিলাম। শুরু হয়ে গেল গল্প, দেখা শুরু করে দেন। বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সব বন্ধুরা আমার? আমি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তো ভালো থাকবোই, কারণ আমি তো প্রতিটা দিনই ঈদের দিন, তাই না? ঈদের দিন ভালো না থেকে কি উপায় আছে? সবাই ভালো থাকুন, সেটাই তো চাই। চলে এলাম হুমায়ুন আহমেদের একটা গল্প নিয়ে। অদ্ভুত সব গল্পের আজকে পড়বো আরেকটা পার্ট। অদ্ভুত সব গল্পের একটা পার্ট আমি পড়েছি, এখন পড়বো। প্রথম পার্টটা পড়া হয়ে গেছে, এখন দ্বিতীয় পার্টটা পড়ছি। বন্ধুরা পুরো গল্পটা শুনবেন এবং আমাকেও দেখবেন, দেখবেন কি এক্সপ্রেশন দিচ্ছি গল্পের। মনে হচ্ছে যে আমি নিজেই পুরো গল্পের মধ্যে ঢুকে আছি। তো শুরু করে দিলাম গল্পটা। মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করেন। বড় কাজ না, ছোট কাজ, চা বানানো, সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেয়া, ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে, এই ধরনের টালটু ফালটু কাজ। কুদ্দুসের বয়স 52। 52 থেকে 16 বাদ দিলে থাকে 36। 36? 16। 16 বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষা দেবার পর পুরো পরীক্ষা দিতে পারেনি। ইংরেজি প্রথম পত্রও দিয়েছিল। গত 36 বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে, সবই টালটু ফালতু চাকরি। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুদিন সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল। ও মাই গড, চোরের অ্যাসিস্ট্যান্ট! তো নিতান্ত ভদ্র ধরনের চোর, সুন্দর চেহারা, স্যুট পরে ঘুরে বেড়াতো, নিকেতনী ভাষায় কথা বলতো, বোঝার কোনো উপায়ই নেই লোকটা বিরাট চোর। কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বায়তুল মোকাররম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তওবা করেছে। চোরের চোরের সঙ্গে বাস করে 400 টাকার মতো জমিয়েছিল, তার অর্ধেক মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে। ইচ্ছে ছিল পুরোটাই দিয়ে দেয়, না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেননি। মজাই লাগে চোরের গল্প। গত 36 বছরে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না, অসম্ভব ভালো। দেশ বিদেশের টাটকা খবরের সাথে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে? সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে। সৌভাগ্য তো নয়, যেন অনেক ভালো সৌভাগ্য, জটিল সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা খবরের কাগজ হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেকেই ঈর্ষা করতে থাকে। যুবক বয়সে সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল। গণক বলেছিল, শেষ বয়সটা আপনার মহা সুখে কাটবে, বিরাট সম্মান পাবেন আপনি। তো পত্রিকা অফিসে কাজটা পাওয়ার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্যিই বলেছে। বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছি, তা কি ভুল ত্রুটি তো হবেই। কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায়, কোনো না এক কোণা খুঁজে বের করে নিয়ে মাদুর পেতে শুয়ে পড়ায়। চাদর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি। মেসে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে। বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর ভাড়া করে বা মেসে করে থাকা সম্ভব নয়। তার দরকার কি? সে একা মানুষ, এত এত শৌখিনাগারের কি দরকার? পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত 3 বছরে 10,500 টাকা জমে গেছে। 10,500 টাকা জমে ফেলেছে, অকল্পনীয় একটা ব্যাপার। টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে, চাইলেই উনি দিয়ে দিবেন। কুদ্দুসের টাকার কোনো দরকার নেই, তবু মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছে থেকে টাকাগুলো চেয়ে আনে। সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থেকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে। টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার দারুণ ভালো লাগে, নিজেকে রাজা বাদশার মতো মনে হয়।
আসল কথা ঠিকই বলেছে, হাতে টাকা থাকলে দারুণ লাগে, তাই না? আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগলো। সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে, পা দোলাতে দোলাতে, নাচাতে নাচাতে খবর পড়ছে। মজার মজার খবরে আজ কাগজ ভর্তি। খবরগুলো পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল। কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইন চোখ বুলালো। তাকে প্রথম দফায় চা দেওয়া হয়েছে, তিনি ঘণ্টাখানিকের ভেতর আর ডাকবেন না। কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলা, পাগল মন মন রে, মন যে কত কথা বলে, আমি একটু বাকিটা গিয়ে দিলাম আর কি। গানটা খুব হিট করেছে। কুদ্দুস পত্রিকায় 3 নম্বর পাতাটা খুললো। আজকের দিনটি কেমন যাবে 3 নম্বর পাতায় ছাপা হয়। কুদ্দুস এই অংশটা প্রথমে পড়ে। তার ধনুরাশি, তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবে যা লেখা হয় সব মিলে যায়। একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা। সেদিন অকারণে হুমড়ি খেয়ে পড়ে বুড়ো আঙ্গুলের নখের অর্ধেকটা ভেঙে গেল। আজকের রাশিফলে কি লেখা? ধনু রাশির জন্য আজ শুভযাত্রা, ভ্রমণের যোগ আছে, কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা, শত্রুপক্ষে তৎপরতা বৃদ্ধি পাবে, শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কা? কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করতে লাগলেন। সম্মান বলতে গেলে কিছুই নেই, যা আছে তাও যদি চলে যায় তো মুশকিল। পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগেই কুদ্দুসের ডাক পড়ল। মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন করে বেজে উঠল। কুদ্দুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটাই গলকে পড়ে গেল। শার্টটা নতুন কেনা, আজ কিনে মাত্র 3য় বার পরা হয়েছে। সাদা কাপড়ে চায়ের রং সহজে উঠে না, এক্ষুনি ধুয়ে ফেলতে হতো। সেটা সম্ভব না। মতিউর রহমান স্যার ডেকেছেন, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকলো। মতিউর রহমান সাহেব বললেন, তোর খবর কী রে কুদ্দুস? কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল, খবর ভালো স্যার। একটা কাজ করে দে তো, এই চিঠিটা নিয়ে যা, নাম ঠিকানা লেখা আছে, হাতে হাতে দিয়ে আসবি। জি আচ্ছা স্যার। জাবেদ সাহেব ইস্টার্ন প্লাজার 9 তলায় থাকেন। ইস্টার্ন প্লাজা চিনিস তো? জি স্যার চিনি। খুব জরুরি চিঠি, হাতে দিবি কিন্তু ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে, আমি অফিসেই থাকবো। নে টাকা নে, রিক্সা ভাড়াটা নিয়ে যা। মতিউর রহমান সাহেব 20 টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন। কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। রওনা হবার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে। কতক্ষণের মামলা? কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে, আবার মতিউর রহমান সাহেবের বেল বেজে উঠলো। আবারও কুদ্দুস ছুটে গিয়ে দরজা ঢুকলো। সম্পাদক সাহেবের ঘর ঢুকতে কুদ্দুসের মাথা ঠিক থাকে না। কুদ্দুস? জি স্যার। রিক্সায় যাওয়ার দরকার নেই, দেরি হবে। তুই এক কাজ কর, আমার গাড়ি নিয়ে চলে যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। জি আচ্ছা স্যার। রিক্সা ভাড়ার টাকাটা ফেরত দেওয়ার জন্য কুদ্দুস 20 টাকার নোটটা বের করলো। মতিউর সাহেব বললেন, টাকা দিতে হবে না, তুই দেরি করিস না, চলে যা। শার্ট না ধুয়ে কুদ্দুস গাড়িতে উঠলো। তার মনটা খুঁতখুত করতে লাগলো। শার্টের এই তো রং আর উঠবে না, নতুন শার্ট মাত্র 3 বার পরেছি। গাড়িতে উঠে আরেকটু মন খারাপ হলো। আবার একটা ভুল করা হয়েছে। পত্রিকার সাথে সাথে নিয়ে এলো হাতে করে। গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা। বসনিয়া হার্জিগোভিনিয়ার গরম গরম খবর আছে। আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে। আজকে তারিখটা কত জানো? 14ই এপ্রিল 1996। তারিখটা তার জন্য শুভ নয়। লিফটে কুদ্দুস একা। লিফটম্যান তাকে ঢুকে বোতাম টিপে দিয়ে বলেছে 8 তলায় গিয়ে থামবে, নেমে যাবেন। পারবেন না? কুদ্দুস বলেছে পারবো। তার কথা শেষ হওয়ার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। লিফট চলছে না, স্থির হয়ে আছে। একটা লাল বাতি জ্বলছে আর নিচ্ছে। মাথার উপরে শা শা শব্দে ফ্যান ঘুরছে। অদ্ভুত ফ্যান, গায়ে কোনো বাতাস লাগছে না। লিফটের ভিতর বিরাট একটা আয়না লাগানো। আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল। শার্টের দাগ বিশ্রীভাবে দেখা যাচ্ছে। এখন লন্ড্রিতে দিয়েও লাভ হবে না, টাকা খরচ হবে, অথচ দাগ উঠবে না। আচ্ছা, লিফটটা চলছে না, ব্যাপারটা কি? লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করে বোতাম টিপেছে, উপরে ওঠার বোতাম টিপতে ভুলে গেছে। সে কি 7 লেখা বোতামটা টিপবে? কুদ্দুস মন স্থির করতে পারছে না। এ কি বিপদে পড়া গেল! আগে জানলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যেত 8 তলায়।
এমন কোনো ব্যাপারই না। পাগল মন গানটার প্রথম লাইনটা কুদ্দুস মনে মনে কয়েকবার গাইলো। ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে। লিফটে সে একা, লিফটের ভেতর গান গাইলেই কি বাইরে থেকে শোনা যায়? হ্যাশ করে একটা শব্দ হয়ে লিফটের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেল। ইলেকট্রিসিটি চলে গেল। কুদ্দুসের বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। একবার চলে গেলে কখন আসবে কে জানে। লিফটের ভেতর কতক্ষণ থাকতে হবে। লিফট বেঞ্চে গেছে, তার ফেরারও নাম নেই। কি হচ্ছে না হচ্ছে সে হ্যাশ করে একটা শব্দ হয়ে লিফটের ভিতরটা অন্ধকার হয়ে গেল। কি মুশকিল এখন আসলে, লিফটের ভিতর অন্ধকার হয়ে গেল। এখন কি করবে, কীভাবে খোঁজ খবর নেবে, কিছুই বোঝা যাচ্ছে না। কি অবস্থা। অ্যাডমিনিস্ট্রেশন ভালো না। মতিউর রহমান স্যারের হাতে পড়তো, এক প্যাচে ঠিক করে দিত। কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজা কয়েকবার ধাক্কা দিল। জোরে জোরে ধাক্কা দিতে সাহসে কুলোচ্ছে না। কল কবজার কারবার কি থেকে কি হয় কে জানে। গরম লাগছে, আবার দমটাও বন্ধ বন্ধ হয়ে আসছে। কুদ্দুস বেশ উঁচু গলায় ডাকলো, লিফটম্যান ব্রাদার, হ্যালো হ্যালো ব্রাদার। কতক্ষণ পার হয়ে গেল তাও বোঝা যাচ্ছে না। কুদ্দুসের মনে হলো ঘন্টাখানিকের কম না, বেশিও হতে পারে। সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে? লিফটের ভেতর থাকতে হবে। কুদ্দুস লিফটের দরজায় আরেকটা ধাক্কা দিল, আর তাতেই লিফট চলতে শুরু করলো। কারেন্ট ছাড়াই কি চলছে? লিফটের ভেতরে ঘোর অন্ধকার। কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলতো, কিছুই জ্বলেনি। কুদ্দুস মনে মনে বলল, চলুক, কারেন্ট ছাড়াই চলুক। চুলা দিয়ে হচ্ছে না, চুলা দিয়ে হচ্ছে কথা। শো শো শব্দ হচ্ছে, কুদ্দুসের শরীর কাঁপছে। লিফট কি এত দ্রুত উঠে? এ তো মনে হচ্ছে বাড়িঘর ফুঁড়ে আসমানে উঠে যাবে। এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর থেকে পাক দিয়ে উঠছে। যেভাবে উঠছে তাতে 100 তলা ছাড়িয়ে যাওয়ার কথা। এটা মাত্র 12 তলা বিল্ডিং। কুদ্দুস আসকাবে কাহাফের 8টা নাম মনে করার চেষ্টা করছে। এদের নাম পড়ে বুকে ফু দিচ্ছে। মহাবিপদ, বহু পরীক্ষিত। এরা 8জন। দাকিয়ানুস বাদশার সময় পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল। রোজ কিয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে। এদের 7জন মানুষ, একটা কুকুর। 7জন মানুষের নাম করে কুকুরটার নাম মনে পড়ছে না। মাকসেলাইনা, মাসলিনিয়া, ইয়ামলিকা, মারনুস, দাবারনুস, শয়নুস, কাকসা তো ইউস। কুকুরটার নামটা কি? হায় হায়, বিপদে পড়লে মানুষের সব কিছু একদম এলোমেলো হয়ে যায়। ওর এখন কুকুরের নাম কিছুতেই মনে পড়ছে না। কুকুরের নাম মনে করতে না পারলে কোনো লাভ হবে না। কুকুরের নাম শুদ্ধ করে বুকে ফু দিতে হয়। কুদ্দুস প্রাণপণে কুকুরটার নাম মনে করার চেষ্টা করছে। মহাবিপদে পড়লে যা হয় আর কি। শো শো শব্দ বাড়ছেই। শব্দটা এখন কানের পর্দার ভেতর হচ্ছে। কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে। সে লিফটের মেঝেতে বসে পড়লো, আর তখনই কুকুরটার নাম মনে পড়ে গেল, কিতমির। কিতমির নাম পড়ার পরে হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি খেয়ে লিফট থেমে গেল। লিফটের দরজা খুলতে শুরু করলো। দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করলো না। সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাফ দিয়ে বের হয়ে হতভম্ব হয়ে গেল। সে কোথায় এসেছে, ব্যাপারটা কি? লিফট থেকে বের হওয়ার বিরাট বোকামি হয়েছে। যেভাবে লিফট থেকে বের হয়েছে তার উচিত ঠিক সেইভাবে লাফ দিয়ে আবার লিফটে ঢুকে যাওয়া। সে পিছনে তাকালো, পিছনে লিফট নেই। চারদিকে ভয়াবহ শূন্যতা। সে নিজেও বুঝে উঠতে পারতেছে না তার কি অবস্থা। মাথার উপর আকাশ থাকার কথা, আকাশ ফাকাশ কিচ্ছু নেই। তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া। সেই ধোঁয়ার রং ঈষৎ গোলাপি। কুদ্দুস মনে মনে বলল, ইয়া গাফুরুর রহিম, কি বিপদে পড়লাম। ও আল্লাহ পাক, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হে গাফুরুর রহিম, একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব এবং বাকি জীবন লিফটে চড়বো না। দরকার হলে 500 তলা পর্যন্ত হেঁটে উঠবো। আমার উপর দয়া করো আল্লাহ তাআলা, আল্লাহ পাক। কুদ্দুস চোখ বন্ধ অবস্থাতে সে 3বার কুলহাল্লা পরে বুকে ফু দিতে লাগলো। এ কোন বিপদ? তাতে কোনো দোয়াতেই প্রথম চোটে মনে পড়ছে না। হায় হায়, এ কি বিপদ? কোনো দোয়াই কাজে লাগছে না, মনেও পড়ছে না। আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে।
কুদ্দুস চোখ খুলল। চোখ খোলা কিছুক্ষণ পরিবর্তন হয়েছে। আগে চারপাশ ছিল গোলাপি রঙের ধোঁয়া, এখন বেগুনি ধোঁয়া। আগে কোনো শব্দ ছিল না, এখন একটু পরপর সাপের শিশের মতো শব্দ হচ্ছে। শব্দটা শরীরের ভিতরে ঢুকে গলছে কাঁপিয়ে দিচ্ছে। এর চেয়ে তো আগেই ভালো ছিল। কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে কি ফেলবে না। হায়, কি অবস্থা! সে আবার চোখ বন্ধ করে ফেলবে কি না। চোখ বন্ধ রাখা আর খোলা রাখা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এমন কি হতে পারে যে সে মারা গেছে, হার্ট ফেল করেছে, সে এখন পরের জগতে আছে? এরকম তো হয়, কিছু বোঝার আগে কত মানুষ মারা যায়, সেও মারা গেছে। মৃত্যুর পর তাকে আবার চিন্তা করা হয়েছে। কিছুক্ষণের ভিতর মানবের মানকার নেকার আসবে, মুনকার নেকার আসবে, তাকে সওয়াল জবাব শুরু করবে। তোমার ধর্ম কি, তোমার নবীকে, এইসব জিজ্ঞেস করবে। এ কি বিপদ! তুমি কে? কুদ্দুস চমকে চারিদিকে তাকালো। কাউকে সে দেখতে পেল না। প্রশ্নটা সে পরিষ্কার শুনল, তাকেই প্রশ্ন করা হচ্ছে। তাও বোঝা যাচ্ছে কেমন গম্ভীর গলায়, শুনলেই ভয় লাগে। এই, তুমি কে? কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমার নাম কুদ্দুস। তুমি এখানে কিভাবে এসেছো? স্যার, আমি কিছুই জানি না। কুদ্দুসকে প্রশ্ন করা হলো, তুমি এখানে কিভাবে এসেছো? স্যার, আমি কিছুই জানি না। লিফটের ভিতরে ছিলাম, লাফ দিয়ে বের হয়েছে, বাইরে হওয়া উচিত হয় নাই। আপনি স্যার একটা ব্যবস্থা করেন, গরিবের একটা রিকোয়েস্ট স্যার। আমরা তো কিছুই করতে পারছি না, তুমি এখানে এলে কি করে কিছুই বুঝতে পারছি না। স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কোথায় আসছি নিজেও জানি না, কিভাবে আসছি তাও জানি না। লিফটের দরজা ভালো মতো খোলার আগেই লাফ দিয়েছিলাম। স্যার, এটা বড় অন্যায় হয়েছে, আর কোনো দিন করবো না, সত্যি কথা বলছি। আর কোনো দিন লিফটে চড়বও না। এখন স্যার ফেরত পাঠাবার একটা ব্যবস্থা করেন। আমি খাস দিলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করবো স্যার। তোমার তো কোনো কথাই আমরা বুঝতে পারছি না। প্রথম কথা হলো মাত্রা, কি করে ভাঙলে? মাত্রা? মাত্রা ভেঙে এখানে এলে কিভাবে? স্যার, বিশ্বাস করেন আমি কিছুই ভাঙি নাই। যদি কিছু ভেঙে থাকে আপনিই ভাঙছে। স্যার, আমি ক্ষমা চাচ্ছি, যদি বলেন পায়ে ধরো, কোনো অসুবিধা নাই। তুমি তো বিরাট সমস্যা করছো। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে? জি না, তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগতে চলে এসেছো। এই কাণ্ডটা কীভাবে করেছো আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি। স্যার, ফেরত পাঠাবার ব্যবস্থা করেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। তোমার কথাবার্তাও তো আমরা তেমন কিছু বুঝতে পারছি না। গোলাম হয়ে থাকবো মানে কি? কুদ্দুস ব্যাকুল গলায় বলল, স্যার, গোলাম হয়ে থাকবো মানে আপনার সার্ভেন্ট হয়ে থাকবো। আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, মুখটা দেখালে ভয়টা কিছুটা কমতো স্যার। আমরা ইচ্ছা করে তোমাকে মুখ দেখাচ্ছি না, মুখ দেখালে ভয় আরও বেড়ে যাবে। স্যার, যে ভয় লিফটের ভিতরে পেয়েছি, এর চেয়ে আর কোনো কিছুতেই ভয় পাবো না। রয়্যাল বেঙ্গলের খাঁচার ভিতরে ঢুকে বেঙ্গলকে চুমু খেয়ে আসবো, লেজ দিয়ে কান চুলকাবো, তাতেও স্যার ভয় লাগবে না। তোমার নাম যেন কি বললে? কুদ্দুস? জি স্যার, কুদ্দুস। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছে ত্রিমাত্রিক জগতের মানুষ। তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টি মাত্রা আছে। এই দেখে তোমরা অভ্যস্ত। আমরা 4 মাত্রার প্রাণী। 4 মাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। স্যার, আপনি আমার মতো বাংলা ভাষায় কথা বলতেছেন, এটা শুনে মনে আনন্দ পাচ্ছি। আপনার চেহারাটা যদি খারাপ হয় কোনো অসুবিধা নাই। চেহারার উপর তো স্যার আমাদের কোনো হাত নাই, সবই আল্লাহ পাকের ইচ্ছে। আল্লাহ পাক যেভাবে তৈরি করছে, আল্লাহ পাকের বিধান। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখো। কুদ্দুসের শরীর হালকা হলো, একটা কাঁপুনি লাগলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগলো, যেরকম লাগে সেরকম। তারপরে মনে হতে লাগলো তার চারপাশে যেন বেগুনি রং আছে, সব তার চোখের ভেতর ঢুকে যাচ্ছে। আবার চোখের ভিতর থেকে কিছু কিছু রং বের হয়ে আসছে। এই কি নতুন মুসিবত হলো! এই আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হলো। কুদ্দুস তার চোখের সামনে কি একটা যেন দেখলো। মানুষের মতোই মুখ, তবে স্বচ্ছ কাচের তৈরি। একটা মুখের ভেতর আরেকটা মুখ, সেই মুখের ভিতর আরেকটা, এরকম চলেই গিয়েছে। মুখের চোখ দুটাও কাচের, যে সেই
চোখের যে কোনো একটার দিকে তাকালে তার ভেতরে আরেকটা চোখ দেখা যায়, সেই চোখের ভিতরে আবার আরেকটা ঘটনা, এইভাবে শেষ হলো। ঘটনা এইখানে শেষ না। কুদ্দুসে কখনো মনে হচ্ছে সে ভয়ঙ্কর এই মানুষটার ভিতরে বসে আছে, আবার পর মুহূর্তে মনে হচ্ছে ভয়ঙ্কর এই মানুষটা তার ভিতরে বসে আছে। জিনিসটাকে মানুষ মানুষ বলার কোনো কারণ নেই। মানুষ ছাড়া কুদ্দুস তাকে আর কি বলবে ভেবে পাচ্ছে না। তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার, যদি কিছু মনে না করেন একটু পেশাব করতাম, পেশাবের বেগ পেয়েছি। স্যার কি করব? কি করবে? প্রসাব করবো স্যার, প্রসাব। আপনাদের বাথরুমটা কোন দিকে? তোমার কথা বুঝতে পারছি না, কি করতে চাও? স্যার একটু টয়লেটে যাওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, বর্জ্য পদার্থ নিষ্কাশন। তুমি তো আমাদের মহা সমস্যায় ফেললে। আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই। বলেন কি স্যার? আমার দেহধারী প্রাণী নই। ওনারা বলছে যে আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই, তেমনি টয়লেটেরও প্রয়োজন নেই। এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ, আমার ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে খিদে পেয়েছে। সত্যি কথা বলতে কি স্যার, খিদে পেয়েছে। সকালবেলা নাস্তা করি নাই, মারাত্মক খিদে লেগেছে, চক্ষু লজ্জার জন্য বলতেও পারি নাই। সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা শুধু খেয়েছি, পত্রিকাও পড়া হয় নাই। আপনাদের এখানে পত্রিকা আছে স্যার? না, পত্রিকা নেই। জায়গা তো তাহলে খুব সুবিধার না। আপনাদের জায়গা আমাদের মতো, তোমাদের জায়গা তোমাদের মতো। ও সরি, আমাদের জায়গা আমাদের মতো, তোমাদের জায়গা তোমাদের মতো। আপনাদের তাহলে ইয়ে হয় না? ইয়ে মানে কি? মানে মানে পেশাব পায়খানার কথা বলতেছি স্যার, বর্জ্য পদার্থ আর কি। না, আমাদের এই সমস্যা নেই। তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী না, শুধু দেহধারীদেরই খাদ্য লাগে। খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই চলে আসে বর্জ্য পদার্থের ব্যাপার। শুধু স্যার আমার মনে হয় বাইরের গেস্টদের জন্য 2-3টে টয়লেট বানিয়ে রাখা ভালো। কি বলেন স্যার? দেহধারী কোনো অতিথির এখানে আসার উপায় নেই। আপনি তো স্যার একটা মিস্টেক কথা বললেন। আমি চলে আসছি না? হ্যাঁ, তুমি চলে এসেছো, অস্বীকার করার কোনো উপায় নেই। কীভাবে এসেছো সেই রহস্য এখনও ভেদ করা সম্ভব হয়নি। স্যার বিশ্বাস করেন, নিজের ইচ্ছায় আসি নাই। যে দেশে খাওয়া দাওয়া না ব্যবস্থা নাই, পেশাব পায়খানার উপায় নাই, সেই দেশে খামাখা কী জন্য আমি আসবো বলেন? তাও যদি দেখার কিছু থাকতো, একটা কথা ছিল, দেখারও কিছু নাই স্যার। আপনাদের সমুদ্র আছে? হ্যাঁ আছে, তবে সে সমুদ্র তোমার সমুদ্রের মতো না। আমরা সময়ের সমুদ্রে বাস করি। তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া, আমাদের সময় নদীর মতো প্রবাহমান নয়, সমুদ্রের মতো স্থির। মনে কিছু নেবেন না স্যার, আপনার কথা বুঝতে পারি নাই। সময় সম্পর্কিত এই ধারণা ত্রিমাত্রিক জগতের মানুষের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন। অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম। আমারও নাই, আমি কমার্সের ছিলাম, সায়েন্স বুঝি না। তাও একটু একটু সায়েন্স, হ্যাঁ ম্যাট্রিক পরীক্ষা আমি সায়েন্সে দিয়েছি, তারপর থেকে আমি কমার্সে ছিলাম, এই জন্য কিছু কিছু বুঝি। এটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না, আমি খুবই মূর্খ। অবশ্য স্যার মূর্খ হবার সুবিধাও আছে, মূর্খদের সবাই স্নেহ করে, বুদ্ধিমানদের কেউ স্নেহ করে না, ভয় পায়। মতিউর রহমান স্যার অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত স্নেহ করে। তার কারণ একটাই, আমি মূর্খ, বিরাট মূর্খ। ও আচ্ছা, ওনার স্ত্রীও আমাকে অত্যন্ত স্নেহ করেন। গত ঈদে আমাকে পায়জামা আর পাঞ্জাবি দিলেন, পাঞ্জাবি সিল্কের। এরকম সিল্ক পাঞ্জাব সচরাচর পাওয়া যায় না, অতি মিহি এক্সপোর্ট কোয়ালিটির সিল্ক, যা তৈরি হয় সবই বিদেশে চলে যায়। ওনাদের কানেকশন ভালো, তো এইসব জিনিস জোগাড় করতে পারে। যাই হোক, পাঞ্জাবি সাইজ একটু ছোট হয়ে গিয়েছিল, সেটা আর ওনাকে বলি নাই, মনে কষ্ট পাবেন। শখ করে এনে দিয়েছেন জিনিসটা। কুদ্দুস, জি স্যার? তোমাকে আমাদের পছন্দ হয়েছে। এই যে স্যার বললাম, মূর্খদের সবাই পছন্দ করে, আপনারা বেশি জ্ঞানী, কেউ আপনাদের পছন্দ করবে না। সত্যি কথা বলতে কি স্যার, আপনাদের ভয়ে আমি অস্থির, আপনাদের দিকে তাকাতেও ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি। আপনাদের পা থাকলে স্যার ভালো হতো, আপনার পাটা ছুঁয়ে একটু সালাম করতাম।
তোমার প্রতি আমাদের মমতা হয়েছে, যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে। বললে বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না, আমি খুব আনন্দেই আছি। আনন্দ থাকলেও তোমার জীবন মোটামুটিভাবে অর্থহীন, এটা বলা যায়। জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে। কি করব স্যার, পড়াশোনা হয় নাই, ম্যাট্রিক পরীক্ষাটাও দিতে পারলাম না। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে বাবারে সাপে কাটলো, চোখের সামনে দরফর করতে করতে মরে গেল। আমরা আমরা কি করছি মন দিয়ে শোনো, আমরা কি করছি মন দিয়ে শোনো, তোমাকে ফেরত পাঠাচ্ছি। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে তুমি সেখান থেকে জীবন শুরু করবে, বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থা করবে। সেটা স্যার কি করে সম্ভব? সময় আমাদের কাছে স্থির, আমরা তা পারি। তুমি যখন ফিরে যাবে তখন এখানকার স্মৃতি তোমার থাকবে না। কিছুটা মনে হচ্ছে না মিরাজ, মিরাজ আমাদের নবীজি মিরাজে গিয়েছিলেন, সব স্থির হয়ে গিয়েছিল। সায়েন্সের সাথে এটা কিছুটা মিল খুঁজে পাচ্ছি। মিরাজের ব্যাপারটাও কিন্তু একটু ধর্ম নিয়ে কথা বলবো না, কী থেকে আবার কী হয়ে যায়। তবে তোমার বাবাকে সাপে কাটবেন না। তোমার বুদ্ধি বৃত্তিও বেশ উন্নতি করে দিচ্ছি। পড়াশোনা তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে। অঙ্কটা নিয়ে স্যার সমস্যা, অঙ্কটা একদমই পারে না, খুব বেড়াছেড়া লেগে যায়। আর বেড়াছেড়া লাগবে না। এখন কি স্যার আমি চলে যাচ্ছি? কিছুক্ষণের মধ্যেই যাচ্ছ। ম্যাডামকে আমার সালাম দেবেন, ওনার সঙ্গে দেখা হয় নাই। ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তোমাকে আগে একবার বলেছি আমরা দেহধারী নই, আমাদের মধ্যে নারী পুরুষ কোনো ব্যাপার নেই। ও জি আচ্ছা, না থাকলে কি আর করা, সবই আল্লাহ পাকের হুকুম। একটু দোয়া রাখেন স্যার, এই বিপদ থেকে কোনোদিন উদ্ধার পাবো চিন্তা করিয়ে নাই। জি আচ্ছা, না থাকলে কি আর করা, সবই আল্লাহ পাকের হুকুম। একটু দোয়া রাখবেন স্যার, এই বিপদ থেকে কোনোদিন উদ্ধার পাবো চিন্তা করি নাই। কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করলো। গভীর ঘুমের সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল। ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সেই সমুদ্রের পানি সীসার মতো ভারী, বরফের মতো ঠান্ডা, পানির রং গাঢ় গোলাপি। সে তলিয়েই যাচ্ছে, তলিয়েই যাচ্ছে। এই সমুদ্রের কি কোনো তলা নেই? কি এখন সে মারা যাচ্ছে? কুদ্দুসের ঘুম পাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। সে চোখ মেলে রাখতে পারছে না, অথচ তার ইচ্ছে জেগে থাকা। অদ্ভুত ব্যাপার কি কি হচ্ছে দেখে। কুদ্দুসের ঘুম ভেঙেছে। সে তার গ্রামের বাড়িতে চৌকির উপর বই খাতা মেলে পড়তে বসেছিল। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। কি সর্বনাশের কথা! কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা, রচনা এখনও দেখা হয়নি। এই জার্নি বাই বোট এই বছর আসার কথা, গত বছর আসেনি। কুদ্দুস রচনা বইটা টেনে নিল। তার তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে। সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে, ভয়ঙ্কর বিষধর একটা সাপ। এরকম মনে হওয়ার কী কারণ কুদ্দুস বুঝতে পারলো না। তারপরও সে হারিকেন হাতে নেমে এলো। একটা মোটা লাঠি দরকার। লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে। হাতে একটুও সময় নেই। কেউ একজন তাকে বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সেই কেউ একজন কে কুদ্দুস জানে না, শুধু এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছোবল দিতে আসবে। তার দায়িত্ব সাপটাকে মারা। যদি মারতে পারে তবেই তার জীবন হয়ে যাবে অন্যরকম। কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো ওই সাপটা। শঙ্খচূড় নিঃশব্দে এগিয়ে আসছে। হারিকেনের আলোয় তার চোখ জলজল করছে। গল্পটার এখানেই সমাপ্তি। পরবর্তী আরেকটা গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর কমেন্টস করে না জানালে জানবো কী করে ভালো লাগলো কি মন্দ লাগলো। ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলেও লাইক দিবেন, কারণ লাইক দেওয়ার অভ্যাস করা উচিত। ডিসলাইক করাটা কখনোই ঠিক না। সবসময় পজিটিভ থাকার চিন্তা করবেন। আপনি যদি লাইক দেন আপনাকে মানুষ লাইক করবে, এটাই নিয়ম। আর আপনি যদি ডিসলাইক দেন মানুষ আপনাকে ডিসলাইক করবে, এটা অভিশাপ দিলাম যদি লাইক না দেন। দেখার পরে বহুত কষ্ট করে গল্পটা পড়েছে আপনাদের জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই বাই, আল্লাহ হাফেজ।